আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বর্ত ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিসর্জন ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস হচ্ছে না মেডিকেল বর্জ্য। নিরাপত্তা ঝুঁকিতে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা। দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। ইসরায়েলে বাধার মুখে সমুদ ফ্লোটিলার নৌবহর। গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন জাহাজের যাত্রী আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইতালি, জার্মানি, গ্রিসে বিক্ষোভ। এবং শারদায় আজ শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। সকালের সময় সঙ্গে আছে আমি মিসবাহুল আলিফ। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে।
আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। দশমীর দিনে দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিসর্জনের সকালে হবে দশমীর বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে শারদীয় দুর্গাপূজা। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার উম্মে হানি এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরারি। সরাসরি প্রথমে যাব হানির কাছে। হানি, আনন্দ, উচ্ছ্বাস এবং উৎসবের রং নিয়ে যেভাবে দেবী দুর্গা মর্তে এসেছিলেন, আজকের দিনে কিন্তু সেভাবেই কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে তিনি কিন্তু চলেও যাবেন। আজ বিজয়া দশমী এবং এখন কিন্তু চলছে বিজয়া দশমীর যে পুজোর প্রস্তুতি, সেটি কিন্তু এই মন্দিরে এখন চলছে এবং আজ সকালে এখানে কিন্তু অনুষ্ঠিত হবে দশমীর বিহিত পূজা এবং শেষে ঘট ও দর্পণ বিসর্জন এবং এরপর কিন্তু কলা বউকে নিয়ে বিজয়া শোভাযাত্রা, অর্থাৎ শাস্ত্রমতে আজ দেবীকে পূজা করার পরেই বিসর্জনের আচার শুরু হবে এবং পুরোহিতরা মন্ত্র উচ্চারণ দেবীকে আরাধনা করবেন, ভক্তরা হাত জোড় করে প্রার্থনা করবেন জীবনের সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায়। এছাড়া কিন্তু বিজয়া দশমীতে আসলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক অন্যরকম আবেগ ও মন খারাপও অনুভূতি সৃষ্টি করে, কারণ আজ দশমী মানেই দুর্গা দেবীর ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর এবং একটু বলি যে আজকের পূজায় যে বিশেষ তাৎপর্য রয়েছে সেটি হলো যে এটি আসলে দেবীর সঙ্গে ভক্তদের বিদায়ের পূজা, আসলে এক প্রকার বিজয় পূজা এবং এই সময় দেবীকে 10 প্রকারের উপাচারে আজকে পূজা করা হবে, যেমন অঞ্জলি, ধূপ, প্রদীপ, নৈবেদ্য এবং ফলমূল সহ এসব দিয়ে। এবং পূজার শেষ আচারগুলোর মধ্যে একটি হলো সিঁদুর খেলা, যেটি আজকে সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং পূজা শেষে কিন্তু এখানে উপস্থিত যে বিবাহিত নারীরা রয়েছেন তারা কিন্তু দেবীর মঙ্গল কামনায় প্রতিমার কপালে সিঁদুর পরিয়ে দেবেন এবং তারপর কিন্তু পরস্পরকে সিঁদুর দেবেন এবং এই খেলার মধ্যে দিয়েই কিন্তু বিদায় মুহূর্তকে রাঙিয়ে তোলা হয় রঙের আনন্দে এবং এই সিঁদুর খেলাটাকে কেন্দ্র করে কিন্তু হাসি উল্লাসে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ ভরে উঠবে। এবং একটু বলি যে সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী কিন্তু প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে আসলে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা, আর তার এই আগমন ও প্রস্তাবের মাঝে যে আশ্বিন ও শুল্কা পক্ষের যে যে অংশটি থাকে সেটিতেই আসলে দুর্গা পূজা। এবার কিন্তু বিজয়া দশমীকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ।
আজ বিজয় দশমী। আপনারা জানেন যে গোপালগঞ্জে 1285টি মন্দিরে সেই বিজয় দশমীর প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি মন্দিরে ঘুরেছি, প্রত্যেকটি মন্দিরে দেখেছি সেই বিজয় দশমীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছে। আজ সকালে 10টার মধ্যে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে এই বিজয় দশমীর কার্যক্রম শুরু হবে। এরপরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। পুষ্পাঞ্জলি সিঁদুর খেলা রয়েছে, বিবাহিত যে নারীরা রয়েছেন সেই নারীদের মধ্যে একটি সিঁদুর খেলার রীতি রয়েছে, সেই সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বিকেলেই আমরা দেখব যে বিসর্জনের যে বিষয়টি, সেই বিসর্জন অনুষ্ঠিত হবে। সেটি মন্দির থেকে দেবী মূর্তিকে বের করে সেই মূর্তি নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো আমরা জানি যে দেবী দুর্গা মর্তে আগমনের পর 5 দিন তিনি ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত থাকেন এবং ভক্তদের পূজা অর্চনায় তিনি তাদের আশীর্বাদ করেন। সেই আশীর্বাদের জন্যই কিন্তু এই ভক্তরা তাদেরকে পূজা করে থাকেন দেবী দুর্গাকে। দেবী দুর্গা এবার মর্তে এসেছিলেন গজে চড়ে। আজ তার কিন্তু বিদায়ের বেলা। সেই বিদায়ের যত আয়োজন, সেই আয়োজন কিন্তু আমরা ভক্তদেরকে দেখছি যে তারা সেই বিদায়ের আয়োজন করছে। আর এই দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য কিন্তু প্রশাসন থেকে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটি কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। তো এই বিজয় দশমী নির্বিঘ্নে কাটবে, এটাই এখানকার ভক্তদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে বিজয় দশমীর সর্বশেষ। বিজয়া দশমীর সর্বশেষ জানতে প্রথমে যুক্ত ছিলাম রাজধানী ঢাকেশ্বরী মন্দির এবং এর পরবর্তীতে গোপালগঞ্জ থেকে। রাজধানীর 10টি ঘাটে বিসর্জন হবে দুর্গাপূজার 254টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির 7,000 সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দেবে নৌ পুলিশ ও কোস্টগার্ড। মাসুদুর রহমানের রিপোর্ট। বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার রাজধানীতে 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। সবচেয়ে বেশি হবে বিনা স্মৃতি স্নান, ওয়াইজ ও নবাববাড়ি ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে বিনা স্মৃতি স্নান ঘাটে। আর বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে 4,500 পুলিশ সদস্য। স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও K9। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2,400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পুলিশের পাশাপাশি বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাবও। 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর যদি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে, সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাঠে রোবাস্ট পেট্রোলিং এ থাকবে পর্যাপ্ত সেনা সদস্য। ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। ভবিষ্যতেও আশা করি আমরা সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারবো। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায়, তারপরে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। রাজধানীর বাইরেও বিসর্জন ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সেনা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত। ফলে ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বর্জ্য নিয়ে যেন অনেকটা দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। কামরুল হাসানের প্রতিবেদন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ২৪ ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, শিরিষের এটা মেনটেন করে করতে হবে, সতর্ক হয়ে কাজ করতে হবে। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্লাডগুলা এগুলো যাতে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্ভোগের আরেক নাম যশোর ঝিনাইদহ মহাসড়ক। 5 বছরে 6 লেনে উন্নতিকরণের কাজ হয়েছে মাত্র 2%। আগামী বছরের মধ্যে কাজ। খুলনায় হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত 1 বছরে বিভিন্ন নদ নদী থেকে উদ্ধার হয়েছে অর্ধশত মরদেহ। তদন্ত এবং বিচার প্রক্রিয়াও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা অঞ্চলের বিভিন্ন নদ নদীতে প্রতিনিয়ত ভেসে উঠছে অজ্ঞাত আর ক্ষতবিক্ষত মরদেহ। এতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নৌপুলিশের তথ্যমতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে গত 1 বছরে নদ নদী থেকে উদ্ধার হয়েছে 50টি মরদেহ, যার অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার। এর মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 20 জনের পরিচয়। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী এবং 11 জন শিশু। লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে 40%, ভৈরব নদ থেকে 30%, পশুর নদী থেকে 20% এবং অন্যান্য নদী থেকে 10% উদ্ধার হয়েছে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রকৃত অপরাধী তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কার্যকলাপ করে যাচ্ছে, অর্থাৎ লাশকে গুম করার জন্য নদীতে ফেলাই দেওয়া হচ্ছে। ওই পুলিশকে আরও শক্তিশালী হতে হবে, তাদের ভূমিকাকে মানে নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সেইটা নিশ্চয়তা দিতে হবে এবং পুলিশকে আধুনিকায়ন করতে হবে, তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে। আমাদের চারিদিকেই সংস্কার চলছে। এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন।
সাথে সাথে আমাদের মানসিক সংস্কারও প্রয়োজন। এই সংস্কার তাহলে এই হত্যাকাণ্ড বলেন, নদীতে লাশ ফেলা বলেন, এগুলো অনেকাংশে কমানো সম্ভব। এদিকে দীর্ঘ সীমানার কারণে তদন্ত প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে নৌপুলিশ বলছে পারস্পরিক সহযোগিতায় সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। প্লেস অফ অকারেন্সের যে দূরত্ব তদন্তের ক্ষেত্রে মাঝে মাঝে অসুবিধা তৈরি করে। অনেক সময় যারা অভিযুক্ত বা আসামি যাদেরকে আমরা বলে থাকি তাদের সন্ধান পেলেও সেখানে অভিযান পরিচালনা করতে করতে কিছুটা দেরিও হয়ে যায়। আমরা সংশ্লিষ্ট থানাকে বলে দিই যে আমাদের এরকম একটি তথ্য আছে বা এরকম একটি লোককে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন তারা আমাদের সেই সহযোগিতা করে থাকে। চলতি বছর নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে, তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ কেটে বসানো হয়েছে পাইপ ও বক্স গেট। এর প্রভাবে খাজরা আমাদি বাঁধের পাশের নদীর পানি প্রবেশ করছে পার্শ্ববর্তী ঘের ও ফসলি জমিতে। আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যদিও বেড়িবাঁধ সংস্কার এবং পাইপ ও বক্স অপসারণের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের, তবে এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন জেলা প্রশাসক। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। বেড়িবাঁধের নিচ দিয়ে স্থাপন করা হয়েছে পাইপ। সেই পাইপ দিয়ে পানি প্রবেশ করছে নিম্নাঞ্চলে। সাতক্ষীরার আশাশুনিতে বন্যার হাত থেকে বাঁচতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বেশিরভাগই এখন অকেজো। গেটগুলো স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি এলাকাবাসীর মধ্যে একাধিক পক্ষ তৈরি হয়েছে। উপজেলার খাজরা আমাদি বাঁধ কেটে নিচে বক্স গেট তৈরি করে পাইপ বসিয়ে পানি নেওয়া হচ্ছে ঘেরে। তবে প্লাবিত হচ্ছে ফসলি জমিও। শিগগিরই অবৈধ বক্স গেট বন্ধের দাবি এলাকাবাসীর। নদীর পানিতে যদি ভরে যায় এখানে যে আমরা বাইরে পালাই চলে যাব, এটুকু আমাদের উপায় নেই। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে আমাদের খাজরা 2টি ইউনিয়নই কিন্তু তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আমার সবিনয় নিবেদন যাতে আমরা এই গেটটা এখান থেকে বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি ওই গেটটা যাতে একজন রক্ষণাবেক্ষণ সংরক্ষণ দেখে শুনে করতে পারে এবং 10,000 বিঘা সম্পত্তির পানি নিরসন করতে পারে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ইজারা ছাড়াই স্লুইস গেট দখল করেছে কয়েকজন মৎস্য ঘের মালিক। না, পানি উন্নয়ন বোর্ডের লোক কোনোদিন দেখতেও আসেনি যে জোয়ার উঠতেছে কি ভাটা সইতেছে। আবদার থেকে কিভাবে যে উনি পারমিশন নিয়ে করেছে কি না করেছে সেটা উনারই বোধগম্য আছে, আমাদের জানা নেই। বেড়িবাঁধ সংস্কার এবং পাইপ ও বক্স অপসারণের কাজে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন জেলা প্রশাসক। আমরা অবৈধ ড্রেনটা বা স্থাপনাটা উচ্ছেদ করে আমরা সাথে সাথে বাঁধটা ঠিক করে দিব যেন পানি প্রবেশ করে এলাকায় নোংরা পানি না ঢুকতে পারে। এই বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের ইউনিয়নরা কাজ করছেন এবং অনেক জায়গাতে আমরা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করার জন্য আমরা নির্দেশনা কঠোরভাবে আমরা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সাতক্ষীরায় 683 কিলোমিটার বেড়িবাঁধে 222টি স্লুইস গেট রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত খুলনা মহানগরের 3 শতাধিক বস্তির বাসিন্দা। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনা ছাড়ছে শিশুরা। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আর ওয়াসার সংযোগ না থাকায় তীব্র সুপেয় পানির সংকটও। নানা সমস্যায় জর্জরিত এসব মানুষের জন্য পর্যাপ্ত সরকারি উদ্যোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। নিয়ামত হোসেন কুচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। নবম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে 1 বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ পঞ্চম, কেউ বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। অধিকাংশকেই দারিদ্র্যের কারণে শ্রমবাজারে যুক্ত হতে হয়েছে। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। ফ্যামিলির একটু অবস্থা খারাপ, তাই আমি নতুন বাজারে মাছ কাটি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারে না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনও খোলা বাথরুম ব্যবহার করে। কোথাও কমিউনিটি বাথরুম থাকলেও একটি ভাগ করতে হয় 15 থেকে 20 পরিবারকে। অর্ধেকের বেশি বস্তিতে নেই ওয়াসার সংযোগ, ফলে
পানির কষ্ট নিত্যসঙ্গী। শহরের অন্য এলাকায় প্রতি একরে 100 জন বাস করলেও বস্তিতে সেই সংখ্যা 5 শতাধিক। একই সঙ্গে সরু সড়ক, নোংরা ড্রেন আর খেলার মাঠহীন পরিবেশে রোগবালাই লেগেই থাকে। যত ময়লা আছে আবর্জনা সব আমাদের রাস্তায়, আর বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে একটাই বাথরুম। পানি ওঠে, ওই বাথরুম আর ড্রেন ঘর একতা হয়ে যায়। মাঠ নাই, এই রাস্তায় বেরোয় একটু বাচ্চারা খেলায়। অ্যাম্বুলেন্স আসবে বা একটা ভ্যান আসবে সেরকম রাস্তা নেই। কিশোরী মেয়েদের সমস্যা, কিশোরী ছেলেদেরও সমস্যা, কোনো কর্মস্থান নাই। এসব সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার এসব নাগরিকরা। সমাধানে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। নিম্ন আয়ের বসতির মানুষদের কথা দেখি, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সেবাগুলো দেওয়া প্রয়োজন ছিল সেই সেবাগুলো কিন্তু অপ্রতুল। এনজিওর যে কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি যদি আমরা রাষ্ট্রের কার্যক্রমকে দেখতাম, তাহলে যেই উদ্যোগগুলোই গ্রহণ করা হচ্ছে সেই উদ্যোগগুলো আরও দীর্ঘস্থায়ী হতো। বরাদ্দ অপ্রতুল স্বীকার করে সিটি কর্পোরেশনের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছরই বিভিন্ন বস্তি এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। কেসিসি নিজস্ব ফান্ড থেকেও আমরা বছরে প্রায় 25 লক্ষ টাকা মতো বাজেটে ধরে রাখছি। এছাড়া গভর্নমেন্ট প্রজেক্টেও ড্রেন, রাস্তা এগুলো কিন্তু ধরে আমরা রাখছি, কিন্তু সেটাও অপ্রতুল। তারা কিছুটা বৈষম্যের শিকার হয়, এটা অনস্বীকার্য, কিন্তু আমরা চেষ্টা করছি পরিকল্পিতভাবে কিভাবে এটা রক্ষা করা যায়। নাগরিক এসব সমস্যা নিয়ে খুলনার 3 শতাধিক বস্তিতে বেঁচে থাকার লড়াই 3 লক্ষাধিক মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ সভায় বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরেন। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিকমতো। তবে সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়াশ্রমে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে তীরে ভিড়তে শুরু করেছে অনেক নৌকা ও ট্রলার। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময়ে ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তা মেলে না ঠিকমতো। এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সঠিক সময়ে খাদ্য সহায়তা বিতরণ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। 22 দিন চলার মতো আমাকে কোনো উপায় নাই। তার দেনা করে চলতে হইব, কিস্তি উড়ে চলতে হইব। চাইলে তো উদার সকল সংসারটা চলবো, এরপরে তেল লাগবো, নুন লাগবো। আমাদের তো সংসার আছে, ভাই বোন আছে, সবাইদের চালাইতে হয়। অভিযান নিয়ে আসলে জেলেরা কিন্তু দুর্ভোগে আছে। নদীতে এমনও মাছ কম। জেলেদের পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহায়তা দেয়, তাহলে তার নদীতে নামবে না। মৎস্য গবেষকরা বলছেন, অভয়াশ্রমে জেলেদের নিয়ন্ত্রণ করা গেলে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারবে। 10 ভাগ ডিমও রক্ষা পেলে সফল হবে সরকারের এই কার্যক্রম। 22 দিন নির্ধারিত আছে, এই সময়টাতে তাদেরকে নির্বিঘ্ন করে দিতে হবে, যেন নিরাপদে তারা ডিম ছাড়ার স্থলে পৌঁছাতে পারে এবং নির্বিঘ্নে ডিম ছেড়ে আবার নিরাপদে সাগরে ফিরে যেতে পারে। এবছর জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস জেলা প্রশাসনের। বলে যে তারা চাল কম পায়, এই জন্য আমরা তাদের জন্য 30 কেজির একটা বস্তাই আমরা রেডি করব, যাতে কোনো জনপ্রতিনিধি তাদেরকে কম দেওয়ার অভিযোগটা না শুনতে হয়, যে কোনো কোথাও থেকে তারা চাল কম পাচ্ছে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 50,000-এর বেশি। তাদের মধ্যে 43,000 জেলে আগামী মাসের 22 দিনে 30 কেজি করে সরকারি চাল পাবেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্ভোগের আরেক নাম যশোর-ঝিনাইদহ মহাসড়ক। 6 লেনে উন্নতিকরণের প্রকল্পের কাজ গত 5 বছরে অগ্রগতি মাত্র 2%। প্রকল্প চলমান থাকায় 3 বছরেও বেশি সময় ধরে সংস্কার হচ্ছে না সড়কটির। আর প্রকল্প পরিচালকদের দাবি, আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
খুলনার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম পথ যশোর ঝিনাইদহ মহাসড়ক। এ পথে যাত্রা নির্বিঘ্ন করতে 2020 সালে 6 লেনে উন্নীতকরণের প্রকল্প গ্রহণ করা হয়। 2023 সালের মধ্যে যশোর অংশে 15 কিলোমিটার সড়ক নির্মাণের কথা, কিন্তু গত 5 বছরে কাজের অগ্রগতি মাত্র 2%। দীর্ঘসূত্রিতার কারণে গত 3 বছর ধরে থমকে আছে এ মহাসড়কের নিয়মিত সংস্কার কাজ। যত্রতত্র খানাখন্দ, কার্পেটিং উঠে গেছে অনেক জায়গায়। এতে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। রাস্তা বহুত খারাপ, গাড়ি ড্যামেজ পড়তেছে এবং গাড়ি নষ্ট হচ্ছে। 1.5 ঘন্টার রাস্তা সেখানে 4 ঘন্টা লাগছে। ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া লাগছে। গাড়ি চালানোর মতো কোনো পরিবেশ নেই, আমরা দুর্ভোগে আছি। আমাদের টাকা পয়সাও বাঁচতেছে না, মহাজনও বাঁচতেছে না। সড়ক বিভাগ বলছে প্রকল্পের কারণে এখতিয়ার না থাকায় তারা সংস্কার কাজ করছে না। যখন ইমপ্লিমেন্টেশন ইউনিট আলাদা হবে তখন সড়ক বিভাগ থেকে সড়কটা ট্রান্সফার করতে হয় ওই অথরিটির কাছে, যেটা আমরা 2024 সালের মার্চ বা এপ্রিল মাসে আমরা হ্যান্ড ওভার করেছি। কাজে ওই সড়কে আমরা এখন সংস্কার করতে পারি না, এটা ওই অথরিটি করতেছে। আর প্রকল্প পরিচালকের দাবি আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। কাজের গতি কিছুটা কম থাকলেও আমরা আশা করছি যে ডিসেম্বর 2026-এর মধ্যে এই পূর্ত কাজ সম্পন্ন করতে পারব। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে কাজটা করার জন্য আমরা যথেষ্টভাবে কাজ করছি। 4187 কোটি 70 লাখ টাকার এ প্রকল্পে যশোর সদরের মুরাদগড় থেকে যশোর শহরের চাচড়া মোড় পর্যন্ত মহাসড়কে 2টি ফ্লাইওভার, একটি সেতু, 15টি কালভার্ট, একটি ভেহিকুলার ওভারপাস, একটি পেডিস্টেরিয়ান ওভারপাস নির্মাণ করা হবে। সময় সংবাদ, যশোর। মামলা জটিলতায় অনেকটা অচল পড়ে আছে মাগুরার নবগঙ্গা নদীর উপর নির্মিত প্রায় 2 কোটি টাকার সেতু। দুই পাশে সংযোগ না থাকায় উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সেতুটি পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি স্থানীয়দের। আর পৌর কর্তৃপক্ষ বলছে মামলা জটিলতা নিরসন হলেই শুরু হবে রাস্তার কাজ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। দূর থেকে দেখতে মনে হবে আধুনিক আরসিসি গার্ডার সেতু, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি এখন অনেকটা অচল। স্থানীয় বাসিন্দাদের সিঁড়ি বেয়ে কষ্ট করে সেতুতে উঠলেও অপর পাশে নামার রাস্তা নেই। সংযোগ সড়ক না থাকায় ঘুরে অন্য পথে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এতে বাড়তি সময়ও খরচ হচ্ছে। মাগুরা শহরের ইসলামপুর পাড়ার খেয়াঘাটে নবগঙ্গা নদীর উপর 2021 সালের ডিসেম্বরে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2023 সালের জুনে। কিন্তু সেতুর দুপাশে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে আদালতে মামলা হলে বন্ধ হয়ে যায় সংযোগ সড়কের কাজ। 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিষয়টির সমাধান না হওয়ায় ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। অল্পটু কাজের জন্য আমাদের ব্রিজটা অকার্য হয়ে বসে রয়েছে। পথ ঠিক করে দিল না, একটু গাইতে থুয়ে চলে গেল। বাঙন দেবে উঠলাম সিঁড়ি দিয়ে, পড়ে টরে স্কুলের ছেলেপেলে সব আহত হয়ে যায়। ব্রিজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের চলাফেরার জন্যই তো এই রাস্তাটাই ঠিকঠাক মতো হয় না। আমরা চাই দ্রুত রাস্তাটা কমপ্লিট করুক, এই পাশ ওই পাশ দুই পাশেই রাস্তাটা সংযুক্ত সম্পূর্ণ করে দিক। পৌর কর্তৃপক্ষ বলছে মামলা জটিলতা নিরসন হলেই শুরু হবে রাস্তার কাজ। জমির মালিকানা সংক্রান্তে কোর্টে মামলা থাকায় অ্যাপ্রোচটি সম্পন্ন করা সম্ভব হয় নাই। মামলার জটিলতা নিরসন হলে আমরা অ্যাপ্রোচটি নির্মাণ করতে সক্ষম হব। মাগুরা পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 40 মিটার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,93,51,000 টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। সম্ভাবনা থাকলেও দাঁড়াতে পারছে না কুষ্টিয়ার অঞ্চলের ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়ীরা। নানা প্রতিবন্ধকতায় থেমে যাচ্ছেন উদ্যোক্তারা। তবে ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। পরম যত্নে তৈরি হচ্ছে নকশি কাঁথা, মাটির পাত্র, বাদ্যযন্ত্র। প্রতিটি ব্যবহার্য ও শৌখিন পণ্যই যেন মমতায় ভরা। ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতেই অক্লান্ত পরিশ্রম শ্রমিকদের। তবে নানা প্রতিবন্ধকতায় বৃদ্ধি পাচ্ছে না ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন পুঁজি সহ নানা সংকটে অনেকে গুটি নিয়েছেন ব্যবসা। এছাড়া রয়েছে নিবন্ধনজনিত সমস্যা। আমার এই কাজের বয়স 20 বছরের উপরে, তো এই পর্যন্ত কোনো বেসিক থেকে আমাদের কোনো খোঁজ খবর নেই। আর সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের যাতে এই প্রতিষ্ঠানটা তাদের আওতাভুক্ত করে এবং নিবন্ধিত করে। স্বল্প সুদে দেখা যাচ্ছে আমাদের ব্যবস্থা করলে পারে, তখন আমরা দেখা যাচ্ছে এটার থেকে উপকৃত হবে। আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই এবং কেউ আমার কাছে আসেও না।
তবে ক্ষুদ্র কুটির শিল্প নিবন্ধন ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। প্রজেক্ট প্রোফাইলের মাধ্যমে তাদের যে একটা ব্যাপক একটা ধারণা, একটা শিল্প সম্পর্কে সেই ধারণাটা দিয়ে থাকে এবং তাদেরকে যদি আমরা তাদেরকে মনে করি যে তারা ক্যাপাবল, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে খুবই স্বল্প সুদে ঋণেরও ব্যবস্থা করে থাকি। কুষ্টিয়া বিসিক অফিসের তথ্য মতে জেলায় প্রায় 1000 উদ্যোক্তাদের স্বল্প সুদে 12 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মেহেরপুরে ধানে মাজরা পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে বিপাকে কৃষকরা। বালাইনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না, বাড়ছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এমন অবস্থায় কৃষি বিভাগের কাছ থেকেও সঠিক পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে চাষিরা দুশ্চিন্তায় থাকলেও কৃষি কর্মকর্তা বলছেন পোকার আক্রমণে ফলন কমবে না। বেনিয়ামিনের তথ্য ছবিতে রিপোর্ট। মেহেরপুর হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে আবাদ করেছেন ব্রি ধান 51। মাজরা পোকার আক্রমণে এরই মধ্যে নষ্ট হয়েছে 1 বিঘা ধানের ক্ষেত। বাকি 1 বিঘা জমিতে বালাইনাশক ছিটিয়ে ফসল শেষ রক্ষার চেষ্টা করছেন। শুধু কামরুল নয়, জেলার আরও অনেক কৃষকের আমন ধান মাজরা পোকা, কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। দেখা দিয়েছে গোড়া পচা রোগও। সংক্রমণ ঠেকাতে বালাইনাশকের খরচ বেড়েছে, তাতেও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন কৃষকরা। এই বছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাঁস করে দিয়েছে মাঠ 5-7 বীজ কাজ হয়েছে না। সারের থেকেও এবারে বেশি খরচ হয়ে গেছে। ধানে প্রথমে আপনার এই মাজরা পোকা লাগে প্রচন্ড আকারে। আমি বিভিন্ন কোম্পানির বীজ দিয়ে কোনো কার্যকারিতা আসেনি। এত কোম্পানির লোকে এসে বলছে এই বীজটার কাজ হবে, কোনো কাজ হয়েছে না। এমন পরিস্থিতিতে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তার মধ্যে খরচ তো উঠবে না। মাজরা পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। নির্দেশিত ওষুধ আছে, সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর 7 দিন বা 10 দিন পর দুবে ব্যবহার করে, তাহলে এই মাজরা পোকা দমন হয়ে যাবে। আর মাজরা পোকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি, তাহলে আসলে ফলনে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এবার মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ব্যাপক ইসরায়েলি বাধার মুখে পড়েছে। বহরে কয়েকটি জাহাজের যাত্রীকে আটক করেছে নৌবাহিনী। তাদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবহর আটকে দেওয়ার ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালি, জার্মানি ও গ্রিসে। গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে নৌসেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে কয়েকটি নৌযানে থাকা যাত্রীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গো। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করার ঘটনাকে অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। এর আগে গাজামুখী নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলম। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। গাজামুখী ত্রাণবহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালিতে। বুধবার রোমের সড়কে নেমে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন শুক্রবার ধর্মঘট ডেকেছে। এছাড়া বিক্ষোভ হয়েছে জার্মানি, তুরস্ক, গ্রিস সহ কয়েকটি দেশে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এ অভিযানে অংশ নেয় 40টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় 500 যাত্রী আছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে, কিন্তু এই আয়ের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। বিদেশে পাড়ি জমাতে গিয়ে বিপুল পরিমাণ ঋণ নিয়ে যেতে হয় অনেক কর্মজীবীকে। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। রাত দিন কঠোর পরিশ্রম করেও তারা ঋণের জাল থেকে বের হতে পারছেন না। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান, কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা। বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। 6 লাখ টাকা খরচ করে আসছি, 12 ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি। আমাদের বাসায় অর্থের প্রয়োজন, আইসি দেনা ধার দেনা করে আইসি। এখন কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজতেছি, কিন্তু মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস, ঠিক আছে। মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ। 12 ঘন্টা নাইট ডিউটি করে আসলাম, আয়া পরে এখন আবার যে লরিতে কাম করতেছি, ওভারটাইম করতেছি, যেহেতু 2 টাকা ইনকাম করে ফ্যামিলি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারি, কিন্তু শরীর দিকে দেই না, ফ্যামিলি দিকে দেই, যেহেতু ফ্যামিলি একটু ভালো থাকে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে। ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না। ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কম বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। দুদলের লক্ষ্য এখান থেকে ভুল সূত্রে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময়ে আজ রাত 9টায়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরেই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে, যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা। তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার, ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিরিজে ফলাফল নয়, চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ।
এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বর্ত ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস হচ্ছে না মেডিকেল বর্জ্য। নিরাপত্তা ঝুঁকিতে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা। দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। এবং 1 বছরে খুলনার নদ নদী থেকে অর্ধশত মরদেহ উদ্ধার। তদন্ত বিচার প্রক্রিয়ায় নেই অগ্রগতি। সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় বেপরোয়া অপরাধীরা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।